আসসালামু আলাইকুম। এখন আমি নেক্রোসিস আলোচনা করব। নেক্রোসিস আমাদের সেল ইনজুরির একটি অন্যতম টপিক। তো আমার রেফারেন্স হচ্ছে রবিন্স, এছাড়াও খালেক্স থেকে আমি এক্সাম্পল বলেছি। তো প্রথমে আসি নেক্রোসিস জিনিসটা কি। নেক্রোসিস হচ্ছে একটা সেলে যদি ইনজুরি হয় তাহলে এটা ইউজুয়ালি রিভার্সেবল ইনজুরি প্রথম হয়, তারপর ইরিভার্সেবল ইনজুরির দিকে চলে যায়। তো যখন ইরিভার্সেবল ইনজুরির দিকে চলে যায় তখন এনজাইমেটিক অ্যাকশন এসে এই সেলটাকে পুরোপুরি ডিগ্রেডেট করে দেয়। তো আলটিমেটলি নেক্রোসিস ডেভেলপড হয়। তো নেক্রোসিসের একটি ডেফিনেশন আছে, ডেফিনেশনটা বলি। সেটা হচ্ছে নেক্রোসিস is a spectrum of morphological changes that follow cell death in living tissue, largely resulting from progressive degrading action of enzyme in lethally injured cell. তো নেক্রোসিসের কিছু টাইপ আছে। তো টাইপসকে আসলে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে বেসিক টাইপ আর একটা হচ্ছে স্পেশাল টাইপ। তো বেসিক টাইপের মধ্যে কিছু টাইপস আছে, স্পেশাল টাইপসের মধ্যে কিছু টাইপস আছে। তো বেসিক টাইপসের মধ্যে মেনলি দুইটা আছে। একটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস আর একটা হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস। তো আমরা দেখছি বেসিক টাইপসের মধ্যে দুইটা, সেটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস অ্যান্ড লিকুইফেক্টিভ নেক্রোসিস। এবার আসি স্পেশাল টাইপ। স্পেশাল টাইপের মধ্যে রবিন্সে 4টা আছে আর খালেকে 2টা অ্যাডিশনাল টাইপস আছে, তো মোট 6টাই আমি বলবো। তো স্পেশাল টাইপসের মধ্যে প্রথমে আসে হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস, দেন আসে হচ্ছে ফ্যাট নেক্রোসিস, তারপরে আসে হচ্ছে গ্যাংগ্রিনাস নেক্রোসিস, এরপরে আসে হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস, এরপরে আসে হচ্ছে নেক্রোসিস অফ মাসেল, তারপরে আসে হচ্ছে অস্টিও নেক্রোসিস। তো দেখতে পাচ্ছি স্পেশাল টাইপের মধ্যে হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, গ্যাংগ্রিনাস নেক্রোসিস, ফিব্রিনয়েড নেক্রোসিস, নেক্রোসিস অফ মাসেল অ্যান্ড অস্টিও নেক্রোসিস। তো প্রথমে আসে হচ্ছে বেসিক টাইপ অফ নেক্রোসিস। তো বেসিক টাইপ অফ নেক্রোসিসের মধ্যে প্রথমে হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস কেন হয়? কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় ইস্কেমিয়ার জন্য। আমাদের যত সলিড অর্গান আছে ওই সব সলিড অর্গানে যদি ব্লাড সাপ্লাই হ্যাম্পার্স হয় তাহলে ইস্কেমিয়া ডেভেলপ করে। সো আমাদের বডিতে যত সলিড অর্গান আছে ওই সব সলিড অর্গানে যদি ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয় মানে ইস্কেমিয়া হয় তাহলে নেক্রোসিস হয়, এক্সেপ্ট ব্রেন। আমাদের ব্রেনে কখনো ইস্কেমিয়া হলে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় না, ব্রেনে অলওয়েজ আমাদের লিকুইফেক্টিভ নেক্রোসিস হয় ইস্কেমিয়ার জন্য। তো ব্রেন ছাড়া যত সলিড অর্গান আছে যেমন কিডনি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, লিভার, সব কিছুতে আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় ইস্কেমিয়ার জন্য। এছাড়াও গুমা অফ সিফিলিসে যে গুমা প্রডিউস হয় গুমাতেও ইউজুয়ালি কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। এবার সে হচ্ছে লিকুইফেক্টিভ নেক্রোসিস। লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে ইউজুয়ালি 2টা কারণে হতে পারে। একটা হচ্ছে ইস্কেমিয়া, যেটা অনলি ব্রেনে হয়, ব্রেন ছাড়া আর কোথাও ইস্কেমিয়ার জন্য লিকুইফেক্টিভ নেক্রোসিস হয় না। আরেকটা কারণ হচ্ছে, মেন কারণ, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন। ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশনের জন্য লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়, যেমন বয়েল, অ্যাবসেস। ওকে, দেন হচ্ছে আমাদের টাইপস শেষ, বেসিক টাইপস। এবার আসি স্পেশাল টাইপস। তো স্পেশাল টাইপসের মধ্যে আছে ক্যাজিয়াস নেক্রোসিস। তো ক্যাজিয়াস নেক্রোসিসটা কোথায় হয়? ক্যাজিয়াস নেক্রোসিস মেনলি আমাদের টিউবারক্লোসিসে হয়ে থাকে, এছাড়াও ক্যাটস স্ক্র্যাচ ডিজিজে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছি আমাদের গ্যাংলিনাস নেক্রোসিস, টিউবারক্লোসিস অ্যান্ড ক্যাচ স্ক্র্যাচ ডিজিজ হয়। টিউবারক্লোসিসে মেনলি আমাদের লাংসে এই ক্যাজিয়াস নেক্রোসিস হয়ে থাকে। ঠিক আছে, এবার আসি ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিসের মধ্যে আবার 2টা ক্যাটাগরি আছে। ঠিক আছে, একটা হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আর একটা হচ্ছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। তো ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস শুধুমাত্র ব্রেস্টে হয়ে থাকে, মেনলি ফিমেল ব্রেস্টে হয়। মানে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস হচ্ছে ফিমেল যে ব্রেস্ট ওইখানে হয়ে থাকে। আর এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আমাদের 2 জায়গা হয়, এক হচ্ছে প্যানক্রিয়াস, 2 হচ্ছে ওমেন্টাল টিস্যু। ওমেন্টাল টিস্যু মানে আমাদের গ্রেটার ওমেন্টাল বা লেজার ওমেন্টাল যে টিস্যু আছে ওইখানে হয়। এবার আসে হচ্ছে
গ্যাংরিনাস নেক্রোসিস। গ্যাংরিনাস নেক্রোসিস ইউজুয়ালি আমাদের লোয়ার লিম্বে হয়ে থাকে, ঠিক আছে, লোয়ার লিম্বে হয়ে থাকে। কারণ গ্যাংরিনাস নেক্রোসিস যখনই আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, প্রথমে দেখা যাচ্ছে আমাদের পায়ে যদি ব্লাড সাপ্লাই কমে যায়, মানে ইস্কেমিয়া হয়, তাহলে আমাদের পায়ের যে মাসেল ওইখানে প্রথমে কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়। দেন কোয়াগুলেটিভ নেক্রোসিস হওয়ার পর ওইখানে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যখন ইনফেকশন হয়, তখন ওইটা আলটিমেটলি আমাদের গ্যাংরিনাস নেক্রোসিস হয়ে যায়। তার মানে নেক্রোসিস উইথ সুপার অ্যাডেড পুট্রিফেকশনকেই ইউজুয়ালি গ্যাংরিনাস নেক্রোসিস বলা হয়, যেটা লোয়ার লিম্বে কমন। এবার আসি ফিব্রিনয়েড নেক্রোসিস। তো এই ফিব্রিনয়েড নেক্রোসিস কোন কোন ডিজিজে হয়ে থাকে? ফিব্রিনয়েড নেক্রোসিস ইউজুয়ালি আমাদের অ্যাকিউট রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস অ্যান্ড সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস বা এসএলইতে হয়ে থাকে। তো দেখতে পাচ্ছি অ্যাকিউট রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস, এই তিনটাই হচ্ছে অটো ইমিউন ডিজিজ। তার মানে আমাদের অটো ইমিউন ডিজিজে ফিব্রিনয়েড নেক্রোসিস হয়ে থাকে। এবার সে নেক্রোসিস অফ মাসেল, এই নেক্রোসিস অফ মাসেল ইউজুয়ালি আমাদের জিঙ্কাস ডিজেনারেশনে হয়ে থাকে। তো এই জিঙ্কাস ডিজেনারেশন ইউজুয়ালি আমাদের যে টাইফয়েড ফিভার, এই টাইফয়েড ফিভারে হয়ে থাকে। তো এই টাইফয়েড ফিভারে টক্সিমিয়া অনেক বেড়ে যায়, যার কারণে জিঙ্কাস ডিজেনারেশন হয়। এবার সে অস্টিওনেক্রোসিস, অস্টিওনেক্রোসিস ইউজুয়ালি আমাদের যে বোনস, মেডুলারি বোনস আছে, ওই মেডুলারি বোনসেও হতে পারে, আর যে ট্র্যাবিকুলার বোনস আছে ওখানেও হতে পারে। এটা হচ্ছে আমাদের মেডুলারি বোনসের মেডুলারি ক্যাভিটিকে এফেক্ট করতে পারে, এছাড়া ট্র্যাবিকুলার বোনসকে এফেক্ট করতে পারে। এবার আসে মরফোলজি অফ এ কমন নেক্রোটিক সেল। মানে আমি এর আগে যে টাইপস আলোচনা করলাম, ক্যাজিয়াস নেক্রোসিস, কোয়াগুলেটিভ, লিকুইফেক্টিভ, সব নেক্রোসিসে মরফোলজিক্যাল চেঞ্জ আসলে কি হয় সেটা আমি আলোচনা করব। তো প্রথম মরফোলজিক্যাল চেঞ্জই হচ্ছে ইউসিনোফিলিক সাইটোপ্লাজম, ঠিক আছে, ইউসিনোফিলিক সাইটোপ্লাজম হয়ে যায়। তো কেন ইউসিনোফিলিক সাইটোপ্লাজম হয়ে যায়? বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা সেল, তাই না, এটা হচ্ছে একটা সেল। তো সেলে যখন আমরা হেমাটক্সিলিন এবং ইউসিনোফিলিক ডাই দিই বা হেমাটক্সিলিন ইউসিনোফিলিক স্টেইনিং করি, তখন এই পুরো সেলটাই যদি নেক্রোটিক সেল হয় তাহলে রেডিশ রেডিশ হয়ে যায়, মানে লাল লাল হয়ে যায়। এটাই হচ্ছে ইউসিনোফিলিক স্টেইনিং। তো কথা হচ্ছে কেন ইউসিনোফিলিক স্টেইনিং হয়? তো একটা সেলের সাইটোপ্লাজমে ইউজুয়ালি আরএনএ থাকে, আমরা জানি আরএনএ থাকে, অপরদিকে কিছু প্রোটিনও থাকে। তো এই নেক্রোসিস আসলে যখন হয় তখন একটা সেলে যেই প্রোটিন থাকে, স্ট্রাকচারাল প্রোটিন বা এনজাইমেটিক প্রোটিন, দুইটা প্রোটিনই ডিগ্রেডেটেড হয়ে যায়, ঠিক আছে। তো প্রোটিন যখন ডিগ্রেডেটেড হয়ে যায় তাহলে সেলে কোনো প্রোটিনও থাকে না, আবার আরএনএও থাকে না, আরএনএটাও ডিগ্রেডেটেড হয়ে যায়, ঠিক আছে। তো আরএনএটা ইউজুয়ালি বাইন্ড করে হেমাটক্সিলিন যেই ডাই, ওই হেমাটক্সিলিন ডাইয়ের সাথে। অপরদিকে এখানে যে প্রোটিন ডিগ্রেডেটেড হয়ে যাচ্ছে, ওই ডিগ্রেডেটেড প্রোটিনটা বাইন্ড করে ইসিনোফিলিক ডাইয়ের সাথে, ঠিক আছে। তো কথা হচ্ছে যখন এই সেলটা নেক্রোটিক হয়ে যাচ্ছে, আমরা হেমাটক্সিলিন ইউসিনোফিলিক ডাই দিচ্ছি, তখন যেহেতু এই সেলের আরএনএ গুলো ডিগ্রেডেটেড হয়ে যাচ্ছে, তাহলে আরএনএ গুলো ইউজুয়ালি হেমাটক্সিলিন ডাইয়ের সাথে বাইন্ড করতে পারতেছে না, মানে আরএনএ তো নাই, বাইন্ড করবে কি? তো এটা হেমাটক্সিলিন ডাই বা স্টেনিং নেয় না। অপরদিকে যখন এই সেলে এনজাইম এবং যে স্ট্রাকচারাল প্রোটিন দুইটাই কিন্তু ডিগ্রেডেট হয়ে যাচ্ছে, তাই না, তার মানে হচ্ছে ডিগ্রেডেটেড প্রোটিনের পরিমাণ অনেক বেড়ে যায়। তো ডিগ্রেডেটেড প্রোটিন ইউজুয়ালি এই ইউসিনোফিলিক যে ডাইটা থাকে তার সাথে বাইন্ড করে, আলটিমেটলি পুরো সেলটাই ইউসিনোফিলিক হয়ে যায়, মানে ইউসিনোফিলিক সাইটোপ্লাজম হয়ে যায়, ঠিক আছে। তো ইউসিনোফিলিক সাইটোপ্লাজমই হয় না, এটা অ্যানিউক্লিয়ার হয়ে যায় সেলটা, অ্যানিউক্লিয়ার, কারণ হচ্ছে নিউক্লিয়ারটারও ইউজুয়ালি কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো নিউক্লিয়ার চেঞ্জ আমি পরে আলোচনা করব। তো নিউক্লিয়ার চেঞ্জটা আমি পরে আলোচনা করব, এটা আলাদা রাখলাম। প্রথমে তাহলে আমি সাইটোপ্লাজমিক চেঞ্জটাই আলোচনা করি, ঠিক আছে। তো সাইটোপ্লাজমিক চেঞ্জের প্রথমে পাইলাম হচ্ছে ইওসিনোফিলিক সাইটোপ্লাজম। সেকেন্ড চেঞ্জ হচ্ছে এই সেলটা ইউজুয়ালি গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স দেখায়, ঠিক আছে, গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স দেখায়। কেন গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্স দেখায়? কারণ এই সেলের মধ্যে কিছু গ্লাইকোজেন পার্টিকেল থাকে, ওই গ্লাইকোজেন পার্টিকেলের ক্রাইটেরিয়া হচ্ছে এরা লাইটি, ঠিক আছে, লাইটি থাকে। কিন্তু যদি ডিজেনারেশন হয়ে যায় ইউজুয়ালি সেল স্ট্রাকচার, তাহলে গ্লাইকোজেন পার্টিকেলও লস হয়ে যায়, আলটিমেটলি এই লাইটিনেসটা থাকে না, তখন গ্লাসি হোমোজেনাস অ্যাপিয়ারেন্সটা হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে
এই সেলে যে অর্গানালিস থাকে, অর্গানালিসগুলো এনজাইমেটিক ডাইজেশন হয়ে যায়, যার কারণে সেলটা একটি ভ্যাকিউলের মতো হয়ে যায়, বা এটাকে অনেক সময় মথ ইটেন বলা হয়। ঠিক আছে, মথ ইটেন অ্যাপিয়ারেন্সও বলা হয়, যার হচ্ছে এই সেলে যেই সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে, এই সাইটোপ্লাজমে কিছু ফসফোলিপিড থাকে, ওই ফসফোলিপিডগুলো আসলে মাইলিন ফিগারে কনভার্ট হয়ে যায়। মানে এইখানে ইউজুয়ালি একটা সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনে যে ফসফোলিপিড থাকে, এই ফসফোলিপিডটা কনভার্ট হয়ে মাইলিন ফিগার হয়ে যায়। তো এই মাইলিন ফিগারটা সাইটোপ্লাজমের মধ্যে এইভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। ঠিক আছে, তার মানে বলা যাচ্ছে পুরো সেলটাই মাইলিন ফিগার দিয়ে রিপ্লেসড হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মাইলিন ফিগারটা যেটা সেল মেমব্রেনের ফসফোলিপিড থেকে আসতেছে, এই মাইলিন ফিগারটা অনেক দিন ধরে থাকতে থাকতে আলটিমেটলি এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস হয়ে যাইতে পারে। তো মাইলিন ফিগার হয়তো ফ্যাগোসাইটোসিস হতে পারে। যদি ফ্যাগোসাইটোসিস না হয় তাহলে মাইলিন ফিগার ইউজুয়ালি ডিগ্রেডেটস হয়ে ফ্যাটি অ্যাসিড রিলিজ করে। ঠিক আছে, তো এই ফ্যাটি অ্যাসিডগুলো ইউজুয়ালি সেলে যে ক্যালসিয়াম থাকে ওই ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, তো বাইন্ড করে কিছু ক্যালসিয়াম সোপ ফর্মেশন করে। ঠিক আছে, তো ক্যালসিয়াম সোপ আলটিমেটলি এইখানে অ্যাকুমুলেট হতে হতে সেলটাই ক্যালসিফাইড হয়ে যায়, অর্গানটাই ক্যালসিফাইড হয়ে যায়। তো 5 নাম্বার পয়েন্ট দেখতে পাচ্ছি যে নেক্রোসিসের যে মাইলিন ফিগারটা থাকে ওইগুলো যে ফ্যাটি অ্যাসিড ওটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে যে ক্যালসিয়াম সোপ ফর্মেশন করে, ওইখান থেকে ক্যালসিফিকেশন হতে পারে। 6 নাম্বার যে পয়েন্ট, এটা শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপেই দেখা যায়। 6 নাম্বার পয়েন্ট, তো কি কি দেখা যায়? 6 নাম্বারে যেই সেলটার যেই স্ট্রাকচারটা থাকে, যেই সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন ডিসরাপ্টেড হয়ে যায়। শুধু সেল মেমব্রেন না, এই সেলের মধ্যে যেসব অর্গানালিস থাকে অর্গানালিসের মেমব্রেনটাও ডিসরাপ্টেড হয়ে যায়। তারপরে যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াটাও ডাইলেটেড হয়ে যায়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যামরফাস ডেনসিটিস অনেক বেড়ে যায়। এছাড়াও আমরা সাইটোপ্লাজমে মাইলিন ফিগার অনেক দেখতে পাই। এছাড়াও কিছু ফ্লাপি ম্যাটেরিয়াল দেখা যায়। ঠিক আছে, ফ্লাপি ম্যাটেরিয়াল, তো ফ্লাপি ম্যাটেরিয়াল কেন দেখা যায়? প্রোটিন ডাইজেশনের জন্য কিছু ফ্লাপি ম্যাটেরিয়াল এই সেলে দেখা যায়। তো এবার আসে হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জ। তো এবার আসে হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জে কি কি হয়। নিউক্লিয়ার চেঞ্জে ইউজুয়ালি 3টা বেসিক চেঞ্জ হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে হয় হচ্ছে ক্যারিওলাইসিস, তারপরে হয় হচ্ছে পিকনোসিস, তারপরে হয় ক্যারিওরেক্সিস। তো প্রথমে আসে ক্যারিওলাইসিস। তো ক্যারিওলাইসিসে কি হয়? ক্যারিওলাইসিসে ইউজুয়ালি একটা সেলের মধ্যে যেই নিউক্লিয়াসটা থাকে এটা হচ্ছে নিউক্লিয়াসের যেই ব্যাজোফিলিয়া থাকে ওই ব্যাজোফিলিয়াটা ফেড হয়ে যায়। তো কেন ফেড হয়? ফেড হয় ইউজুয়ালি একটা এনজাইমের জন্য, মেনলি হচ্ছে এন্ডোনিউক্লিয়েজেস। ঠিক আছে, এই এন্ডোনিউক্লিয়েজেসটা এই সেলের নিউক্লিয়াসের যে ডিএনএ, এই ডিএনএর উপরে কাজ করে নিউক্লিয়াসের যেই ক্রোমাটিনটা, মেনলি ওই ক্রোমাটিনটাকে ফেড করে দেয়। ঠিক আছে, তো এন্ডোনিউক্লিয়াসের মধ্যে মেনলি কোনটা? ডিএনএস। এই ডিএনএস যে এনজাইমটা থাকে, এই ডিএনএস এনজাইমটা ইউজুয়ালি এই নিউক্লিয়াসের যেই ক্রোমাটিন থাকে, ক্রোমাটিনের যে ব্যাজোফিলিয়া ওটাকে ফেড করে দেয়। ঠিক আছে, তো পরবর্তীতে পিকনোসিসে কি হয়? পিকনোসিসে এই সেলের যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা অনেক শিঙ্ক্রেজ হয়ে যায়, মানে ছোট শিঙ্কেজ হয়ে যায়। তো যখন শিঙ্ক্রেজ হয়ে যায় তখন এই নিউক্লিয়াসটার ইউজুয়ালি ব্যাজোফিলিয়া অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে ইনক্রিজ ব্যাজোফিলিয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ব্যাজোফিলিয়া সব সময় বেড়ে যায়। এই ক্ষেত্রে ব্যাজোফিলিয়া বেড়ে যায় এবং সেলটা শিঙ্ক্রেজ হয়ে যায়। তো কেন ব্যাজোফিলিয়া বাড়তেছে? নর্মালি বোঝা যায় একটা বড় জিনিস যখন শিঙ্ক হয়ে ছোট হয়ে যায় তখন সেটা ব্যাজোফিলিয়া তো বেড়েই যাবে, তাই না? তো নিউক্লিয়াসটা শ্রিঙ্কেজ হয়ে যায় এবং ব্যাজোফিলিয়া বেড়ে যায়। তো আলটিমেটলি পিকনোসিসে এই নিউক্লিয়াসটা বা নিউক্লিয়াসের ডিএনএটা সলিড ডার্ক শ্রিঙ্কেড একটা ম্যাজের মতো দেখা যায়। এবার আসি ক্যারিওরেক্সিস। এই ক্যারিওরেক্সিসে ইউজুয়ালি এই নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেড হয়ে আস্তে আস্তে ডিগ্রেডেড হয়ে নিউক্লিয়াসটা একদম ডিসঅ্যাপিয়ার করে। তো নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করে ইউজুয়ালি 1 থেকে 2 দিনের মধ্যে, 1 থেকে 2 দিন সময় নেয়, 1 থেকে 2 দিনের মধ্যে নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করে। তো ইউজুয়ালি এই নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করার পরও সেলটা এরকম থাকতে পারে। ইউজুয়ালি কোয়াগুলেটিভ নেক্রোসিস, যেটা কোয়াগুলেটিভ নেক্রোসিসে ইউজুয়ালি নিউক্লিয়াস যখন এই ফ্র্যাগমেন্টেড হয়ে ডিসঅ্যাপিয়ার করে তখন সেলটা নর্মালি অ্যাননিউক্লিয়েটেড থাকে। এই জন্যই সেলের ক্রাইটেরিয়াতে ইউজুয়ালি কোয়াগুলেটিভ নেক্রোসিসে বলা হয় সেলটা
ইউসিনোফিলিক অ্যান্ড অ্যানিউক্লিয়েটেড থাকে। ইউজুয়ালি এই পিকনোসিসটা কিন্তু শুধুমাত্র নেক্রোসিসে দেখা যায় তা না, পিকনোসিসটা কিন্তু অ্যাপোপ্টোসিসেও দেখা যায়, ঠিক আছে। অ্যাপোপ্টোসিসেও এই পিকনোসিসটা ইউজুয়ালি দেখা হয়। আর ইউজুয়ালি পিকনোটিক যে নিউক্লিয়াস, এই পিকনোটিক মানে নিউক্লিয়াসের যখন পিকনোসিস হয়, নিউক্লিয়াস যখন শ্রিঙ্কেজ হয়ে যাচ্ছে, তার ব্যাজোফিলিয়া বেড়ে যাচ্ছে, তখনই এটার ক্যারিওরেক্সিস পর্যায়ে চলে যায়। মানে ক্যারিওরেক্সিস অলওয়েজ পিকনোটিক নিউক্লিয়াসে হয়। তো এখানে দেখতে পাচ্ছি এটা একটি নর্মাল সেল, ঠিক আছে। এটা ইউজুয়ালি একটা কিডনির হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। তো এটা দেখতেছে একটা নর্মাল সেল, যার আউটলাইন সব কিছু ঠিক আছে। এটা হচ্ছে রিভার্সেবল ইনজুরি। রিভার্সেবল ইনজুরিতে নর্মালি তেমন কোনো চেঞ্জ হয় না। আর এটা হচ্ছে নেক্রোসিস। তো নেক্রোসিসে দেখতে পাচ্ছি যে সেলের বেসিক যে স্ট্রাকচার ওটাই কিন্তু লস হয়ে গেছে। রিভার্সেবল ইনজুরিতে যেমন এইখানে কিছু ব্লেবস থাকে, যে ব্লেবস দেখা যাচ্ছে, এগুলো আগে আলোচনা করেছি। অপরদিকে এই সেলগুলোই কিন্তু নিউক্লিয়াসও দেখা যাচ্ছে না, মানে অ্যানিউক্লিয়েটেড হয়ে গিয়েছে, তাই না। আর এইগুলো হচ্ছে বেশি রেডিশ দেখা যায়। তো এটা ইউসিনোফিলিক স্টেইন নাই মেনলি। তো এটা হচ্ছে আলটিমেটলি ওভারঅল মরফোলজি অফ এ নেক্রোটিক সেল। তো এবার আসে হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস কেন হয় বলেছি। কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে ইউজুয়ালি ইস্কেমিয়ার জন্য হয়। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস ইস্কেমিয়ার জন্য কোথায় কোথায় হয়? মেনলি আমাদের হার্টে হয়, লিভারে হয়, কিডনিতে হয়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হয়, মানে যত সলিড অর্গান আছে। এছাড়াও গোমা অফ টার্সিয়ারি সিফিলিস। বাট আমাদের ব্রেনে কখনো কোয়াগুলেটিভ নেক্রোসিস হয় না, ওটা ইস্কেমিয়ার জন্য আমাদের লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। তো কোয়াগুলেটিভ নেক্রোসিসটা কেন হয়? কোয়াগুলেটিভ নেক্রোসিসের মেন কারণ হচ্ছে ডিনেচারেশন অফ প্রোটিন, ঠিক আছে। ডিনেচারেশন অফ প্রোটিনের জন্য হয়। তো ডিনেচারেশন অফ প্রোটিনের জন্য হচ্ছে কোন কোন প্রোটিন? স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্ড এনজাইম, দুইটাই এদের ডিনেচারেশন হয়ে যায়। কারণ আমরা জানি এনজাইম একটি প্রোটিন ইন নেচার। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে ডিনেচারেশন অফ বোথ স্ট্রাকচারাল প্রোটিন অ্যান্ড এনজাইমেটিক প্রোটিনের জন্য হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি হয়, যেহেতু এনজাইমেটিক প্রোটিনটাও ডিনেচারেশন হয়ে যাচ্ছে, তার মানে এই সেলের মধ্যে কোনো এনজাইম থাকে না, মানে প্রোটিওলাইসিস এনজাইমটাও আর থাকে না। তো সেলটা আলটিমেটলি একদম ডিগ্রেডেটেড হয় না। সেলটা নর্মালি, যেহেতু তার প্রোটিওলাইসিক এনজাইমও নাই, সেলের যেটা নেক্রোসিস হয়ে যায় ওইটা নর্মালি তার শেপ মেনটেন করে থাকে, তার শেপটা নর্মাল থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা একটি কোয়াগুলেটিভ নেক্রোসিস। এইখানে যে বেসিক যে আউটলাইন থাকে সেলের, আউটলাইনটা প্রিজার্ভ আছে। কেন প্রিজার্ভ আছে? কারণ এনজাইমেটিক যেই প্রোটিনটা থাকে ওটাও ডিগ্রেডেশন হয়ে যায়, ঠিক আছে, ডিনেচারেশন হয়ে যায় মেনলি। তো এনজাইমেটিক প্রোটিন যখন ডিনেচারেশন হয়ে যায় তখন এই সেলটারও তেমন কোনো ক্ষতি হয় না, আউটলাইনটা ইনট্যাক্ট থাকে। তো দেখতে পাচ্ছি এখানে আউটলাইন ইনট্যাক্ট থাকে। আর এটা হচ্ছে ইউজুয়ালি ফার্ম থাকে, ঠিক আছে, ফার্ম থাকে, ওপেক থাকে এবং হোমোজেনাস ইন অ্যাপিয়ারেন্স। তার মানে খালি চোখে, মানে মরফোলজিক্যালি আমরা দেখতে পারি এটা হচ্ছে ওপেক থাকে, ফার্ম থাকে, হোমোজেনাস অ্যাপিয়ারেন্স থাকে এবং যে বেসিক সেলুলার আউটলাইন থাকে এটা ইউজুয়াল ইনট্যাক্ট থাকে। তো এটা আমাদের মেনলি কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে ডিনেচারেশনস অফ স্ট্রাকচারাল অ্যান্ড এনজাইমেটিক প্রোটিন। এই কোয়াগুলেটিভ নেক্রোসিসটা কিছু দিন ধরে থাকে, যেমন কিছু উইক বা এক উইক ধরে থাকতে পারে, ঠিক আছে। তো এক উইক ধরে থাকলো, তাইলে এই কোয়াগুলেটিভ নেক্রোসিসের এটা কিভাবে ডেস্ট্রয় হচ্ছে? এটা তো সারা জীবন থাকতেছে না কেন? তো কেন কিভাবে ডেস্ট্রয় হয়? আমাদের কিন্তু এই সেলে যে এনজাইমটা থাকে ওটাও কিন্তু ডিনেচারেশন হয়ে গেছে। তো কোনো এনজাইম নাই, এর কোনো লাইসোজোমাল এনজাইম নাই, যার কারণে এটার কোনো অটোলাইটিক ডিস্ট্রাকশন হয় না। তখন কি হয়, এটা যখন কিছুদিন ধরে থাকে তখন বাইরে থেকে কিছু নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ বা আদার ফ্যাগোসাইটিক সেল আছে, ওইগুলো ওদের লাইসোজোমাল এনজাইমের মাধ্যমে এটাকে পুরোপুরি ডিগ্রেডেটস করে দেয়। এইভাবে এটা ডিগ্রেডেটস হয়ে যায়। তো কোয়াগুলেটিভ নেক্রোসিসের এটা ম্যাক্রোস্কোপিক ফিচার। মাইক্রোস্কোপিক্যালি আমরা কি দেখি? মাইক্রোস্কোপিক্যালি এটা হেমাটক্সিলিন অ্যান্ড ইউসিনোফিলিক স্টেইনিংয়ে বেশি ইউসিনোফিলিয়া দেখায়। আর এটার যে নিউক্লিয়াসটা থাকে না, অ্যানিউক্লিয়েটেড হয়ে যায়। কেন অ্যানিউক্লিয়েটেড হয়ে যায়? এটার যে নিউক্লিয়াস ওইখানে যে পিকনোসিস, ক্যারিওরাইসিস, ক্যারিওরেক্সিস ওইগুলা হয়ে যায়। তো আলটিমেটলি এটা হচ্ছে একটি কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস এইখানে আমরা দেখি এটা হচ্ছে একটা নর্মাল সেল, এটা হচ্ছে একটা নর্মাল সেল, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছি যে নর্মালি এটাই রিভার্সেবল ইনজুরি হয়েছে।
এখানে হচ্ছে রিভার্সেবল ইনজুরি, পরে এটা ইরিভার্সেবল ইনজুরি হয়ে যে এইখানে দেখতে পাচ্ছি কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়েছে। তো আমরা একটু ভালো করে দেখলে দেখতে পাবো এইখানে কিন্তু সেলে যে বেসিক আউটলাইন কিন্তু মেনটেন্ড আছে, ঠিক আছে। সেলের মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, অ্যানিউক্লিয়েটেড হয়ে গিয়েছে এবং সেলটা ইউজুয়ালি বেশি পিঙ্কিশ বা রেডিশ দেখা যাচ্ছে, মানে এটা ইওসিনোফিলিক স্ট্রেনিং নিয়েছে। তো এটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো কথা হচ্ছে এই কোয়াগুলেটিভ নেক্রোসিস বা ক্যাজিয়াস নেক্রোসিস বা লিকুইফেক্টিভ নেক্রোসিস সব আমরা খালি চোখে বা মরফোলজিক্যালি আইডেন্টিফাই করতে পারি, কিন্তু ফিব্রিনয়েড নেক্রোসিস আমরা কখনো খালি চোখে আইডেন্টিফাই করতে পারি না। ফিব্রিনয়েড নেক্রোসিস অলওয়েজ আমাদের হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করতে হয়। তো এই কোয়াগুলেটিভ নেক্রোসিসটা ইউজুয়ালি আমাদের হার্টে হয়ে থাকে। তো হার্টে যখন কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়, মানে হার্টে ইউজুয়ালি মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে কোয়াগুলেটিভ নেক্রোসিস দেখা যায়। তো মায়োকার্ডিয়াল ইনফাকশন আসলে কি? একটা টিস্যুর যদি একটা ছোট্ট এরিয়ায় নেক্রোসিস দেখা যায় ওটাকে বলা হয় ইনফাকশন, মানে স্মল এরিয়া অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস অফ টিস্যু ইজ কল্ড ইনফ্রাক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনফ্রাক্ট। এবার সে লিকুইফেক্টিভ নেক্রোসিস। তো লিকুইফেক্টিভ নেক্রোসিসের কারণ আমরা জানি, একটা হচ্ছে ইসকেমিক নেক্রোসিস অফ ব্রেনে ইসকেমিক নেক্রোসিস হলে সেটা লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে যায়। অপরদিকে ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইনফেকশন যেমন বয়েল, অ্যাবসেস, ওইগুলা। লিকুইফেক্টিভ নেক্রোসিস যেটা হয় ওটা আসলে কি হয়? তো লিকুইফেক্টিভ নেক্রোসিসে মেনলি হচ্ছে একটা সেল, এই সেলটায় আসলে ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল ইনফেকশন যখন হয় তখন এরা রিক্রুইট করে কিছু লিউকোসাইটকে, মেনলি নিউট্রোফিল, ম্যাক্রোফেজ। তো যেই লিউকোসাইটকে এরা রিক্রুইট করে ওই সেলে, তখন ওই নিউট্রোফিল বা লিউকোসাইটগুলো ইউজুয়ালি এই সেলের মধ্যে যে অর্গানালিস থাকে এই অর্গানালিসের এনজাইমেটিক ডাইজেশন করে দেয়, ঠিক আছে। তো এনজাইমেটিক ডাইজেশন করে দেয়। এছাড়াও এই সেলের মধ্যেও যে এনজাইম থাকে ওই এনজাইমটাও এই সেল অর্গানালিসকে ডাইজেস্ট করে দেয়। আলটিমেটলি সেলটা একটি ফাঁকা ভ্যাকিউল ম্যাসের মতো দেখা যায়, ওটাকে বলা হয় লিকুইড ভিসকাস ম্যাস। তো আমরা দেখতে পাচ্ছি লিকুইফেক্টিভ নেক্রোসিসে লিকুইড ভিসকাস ম্যাজে পরিণত হচ্ছে সেলটা। তো এইখানে প্রথমে কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশনের যেই সেলগুলো মেনলি লিউকোসাইট, ওই লিউকোসাইট এসে এই লিকুইড ভিসকাস ম্যাজে এই সেলটাকে কনভার্ট করতেছে, বাট কিছুদিন পরে এই লিউকোসাইটগুলো এখানে ডেড হয়ে যায়, ঠিক আছে। তো লিউকোসাইট যখন ডেড হয়ে যায় তখন এই সেলটার অ্যাপিয়ারেন্স একটু অন্যরকম দেখা যায়, তখন আর লিকুইড ভিসকাস ম্যাজ থাকে না, তখন ইয়েলোইশ অ্যান্ড ক্রিমি হয়ে যায়। কেন ইয়েলোইশ অ্যান্ড ক্রিমি হয়? ডিউ টু ডেড লিউকোসাইট, কারণ ডেড লিউকোসাইটকে পাজ বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই সেলে পাজ অ্যাকুমুলেশন হওয়ার জন্য ইউজুয়ালি এটা ইয়েলোইশ অ্যান্ড ক্রিমি দেখা যায়, এটা আসলে খালি চোখে দেখা যায়। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ব্রেনে ইনফেকশনের জন্য লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে, এই জায়গাটা লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে গেছে, যে লিকুইফেক্টিভ নেক্রোসিস। তো ব্রেনে ইউজুয়ালি ইনফেকশন বা ব্রেনের ইস্কেমের জন্য লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে যায়। তো এইখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু কোয়াগুলেটিভ নেক্রোসিসে দেখেছিলাম সেলের বেসিক যে আউটলাইনটা প্রিজার্ভ থাকে, বাট লিকুইফেক্টিভ নেক্রোসিসে এই আউটলাইনটা প্রিজার্ভ থাকে না, ঠিক আছে, নট প্রিজার্ভ আউটলাইন। এবার আসে হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস। তো ক্যাজিয়াস নেক্রোসিস কেন হয় আমরা জানি, টিউবারক্লোসিস এবং ক্যাচ স্ক্র্যাচ ডিজিজের জন্য ক্যাজিয়াস নেক্রোসিস হয়ে থাকে। তো ক্যাজিয়াস নেক্রোসিসটা মেনলি ডিস্টিংটিভ ফর্ম অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো ক্যাজিয়াস নেক্রোসিসে কি হয়? ক্যাজিয়াস নেক্রোসিসে যে আমরা এই ফিগারটা দেখলে খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো আমরা ইউজুয়ালি খালি চোখে দেখতে পাচ্ছি এটা চিজের মতো দেখা যাচ্ছে, তাই না? তো মরফোলজিক্যালি ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে একটি ইয়েলোইশ বা হোয়াইটিশ, ঠিক আছে, ইয়েলোইশ বা হোয়াইটিশ চিজের মতো দেখা যায়। তো এই চিজকে ইউজুয়ালি ক্যাজিয়াস বলা হয়, মানে চিজ লাইক অ্যাপিয়ারেন্সকে ক্যাজিয়াস বলা হয়। তো চিজ লাইক অ্যাপিয়ারেন্সের জন্য এটার নাম হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ইয়েলোইশ বা হোয়াইটিশ চিজের মতো কিছু সাবস্টেন্স। তো মরফোলজিক্যালি খালি চোখে চিজের মতো সাবস্টেন্স দেখা যায় বলে এটাকে ক্যাজিয়াস নেক্রোসিস বলা হয়ে থাকে। কিন্তু এটা খালি চোখে যেহেতু চিজের মতো ইয়েলোইশ হোয়াইট দেখা যায়, আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি হেমোটক্সিলিন অ্যান্ড ইউসিনোফিলিন স্ট্রেন দিই তাহলে এটা পিঙ্কিশ দেখা যায়,
মাইক্রোস্কোপিক্যালি এটা পিঙ্কিশ দেখা যায়, খালি চোখে চিজের মতো ইউজুয়ালি দেখা যায়। তো মাইক্রোস্কোপিক্যালি ইউজুয়ালি আরও কিছু স্ট্রাকচার দেখা যায়, যেমন এই যেই ক্যাজিয়াস নেক্রোসিসের যে বেসিক আউটলাইন এটা কিন্তু টোটালি লস্ট হয়ে গিয়েছে, এবং সেলে যে আর্কিটেকচারের আগামাথা কিছুই নাই এখানে। তো দেখতে পাচ্ছি ক্যাজিয়াস নেক্রোসিসে যে সেলুলার আউটলাইন বা সেলে যে আর্কিটেকচার সবই লস হয়ে গিয়েছে। তো এটা মাইক্রোস্কোপিক্যালি এই ম্যাজে যেখানে ইউজুয়ালি ক্যাজিয়াস নেক্রোসিস হয় ওইখানে কিছু অ্যামরফাস গ্র্যানুলার ডেব্রিস দেখা যায়। এইখানে হচ্ছে এই সবগুলো হচ্ছে অ্যামরফাস গ্র্যানুলার ডেব্রিস। এই অ্যামরফাস গ্র্যানুলার ডেব্রিসে কিছু লাইসড সেল বা ফ্র্যাগমেন্টেড সেল থাকে, ঠিক আছে। এই লাইট সেল বা ফ্র্যাগমেন্টেড সেল দিয়েই এই অ্যামরফাস গ্র্যানুলার ডেব্রিসটা ফর্মেশন হয়। তো এই অ্যামরফাস গ্র্যানুলার ডেব্রিসের চারিদিকে একটি ইনফ্লামেটরি জোন থাকে, এইভাবে একটি ইনফ্লামেটরি জোন থাকে। ইনফ্লামেটরি জোনকে ইউজুয়ালি গ্রানুলোমাটাস রিয়াকশন বলা হয়। এই গ্রানুলোমাটাস রিয়াকশন এবং এই যেই ডেনসিটি থাকে এখানে, মানে অ্যামরফাস গ্রানুলার যে ডেব্রিস থাকে সবগুলোকে একসাথে বলা হয় গ্রানুলোমা অফ টিউবারকুলোসিস, যেটা ইউজুয়ালি আমাদের লাংসে হয়ে থাকে। এবার সে ফ্যাট নেক্রোসিস। তো ফ্যাট নেক্রোসিসের টাইপস হচ্ছে আমরা জানি এটা টু টাইপস, একটা হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আর একটা হচ্ছে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস। তো ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস হচ্ছে আমাদের যে ব্রেস্ট ওইখানে হয়, আর এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস হয় হচ্ছে আমাদের প্যানক্রিয়াস এবং যে ওমেন্টাল টিস্যু থাকে ওমেন্টাল টিস্যুতে হয়ে যায়। তো এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসের মেকানিজমটা আমি আলোচনা করব। তো এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসে কি হয়, আমাদের মেন কারণ হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। আমাদের যখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয় তখন এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ইউজুয়ালি আমাদের এই এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস হয়। কেন? কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আমাদের যে প্যানক্রিয়াটিক লাইপেজ এনজাইম থাকে এই প্যানক্রিয়াটিক লাইপেজটা অনেক অ্যাক্টিভেটেড থাকে, ঠিক আছে। মানে প্যানক্রিয়াটিক লাইপেজটা অ্যাক্টিভ হয়ে যায়। তো যখন প্যানক্রিয়াটিক লাইপেজ অ্যাক্টিভ হয়ে যায় এটা আমাদের যে প্যানক্রিয়াসের যে ফ্যাট টিস্যু থাকে ওই ফ্যাট টিস্যুকে ডিগ্রেডেট করে এটা অ্যাবডোমেনে চলে আসে। অ্যাবডোমেনে চলে আসার পর অ্যাবডোমেনের যে আমাদের ওমেন্টাম থাকে ওই ওমেন্টামে গিয়েও ওমেন্টাল ফ্যাট টিস্যুকে ওরা ডিগ্রেডেট করে দেয়। তো দেখতে পাচ্ছি এই লাইপেজটা আমাদের প্যানক্রিয়াটিক লাইপেজটা আমাদের প্যানক্রিয়াসের ফ্যাট টিস্যু এবং ওমেন্টাল ফ্যাট টিস্যুকে ডিগ্রেড করে দেয়। তো এই ফ্যাট টিস্যুর যেই মেমব্রেন মানে অ্যাডিপোস টিস্যুর যে মেমব্রেন থাকে ওই অ্যাডিপোস টিস্যুর মেমব্রেনটা এরা ডিগ্রেডেট করে দেয়, পুরোপুরি ডিগ্রেডেট করে দিয়ে এরা হচ্ছে যেই ফ্যাটের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড থাকে এই ট্রাইগ্লিসারাইডকে ইউজুয়ালি এরা স্প্লিট করে দেয়, ঠিক আছে। তো ট্রাইগ্লিসারাইডকে যখন স্প্লিট করে ট্রাইগ্লিসারাইড গিয়ে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। তো যখন ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এটাকে বলা হয় ফ্যাট সাফোনিফিকেশন, ঠিক আছে। তো ফ্যাট সাফোনিফিকেশনের কারণে আমরা মরফোলজিক্যালি বা খালি চোখে এটাকে চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখতে পারি। তো আমরা ফিগারে চলে আসি, দেখতেছি এখানে যে সাদা সাদা চকি হোয়াইট দেখা যাচ্ছে খালি চোখে, ঠিক আছে। তো চকি হোয়াইট অ্যাপিয়ারেন্সটা ইউজুয়ালি আমাদের ফ্যাট নেক্রোসিস, এটা হচ্ছে মরফোলজিক্যালি। আর হিস্টোলজিক্যালি কি দেখি, তো হিস্টোলজিক্যালি ইউজুয়ালি যে ফ্যাট সেলটা থাকে ওই ফ্যাট সেলের মধ্যে আমরা অনেক ক্যালসিয়াম ডিপোজিশন দেখতে পারি এবং এই ফ্যাট সেলের চারিদিকে শ্যাডোই আউটলাইন থাকে, যে শ্যাডোই এরকম চারিদিকে শ্যাডোই আউটলাইন থাকে এবং তার চারিদিকে ইউজুয়ালি ইনফ্ল্যামেটরি জোন থাকে, ওইখানে আমরা ইনফ্ল্যামেটরি জোন দেখতে পাই। তো এটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস। এবার আসি গ্যাংগ্রিনাস নেক্রোসিস। গ্যাংগ্রিনাস নেক্রোসিস ইউজুয়ালি আমাদের লোয়ার লিম্বে হয়ে থাকে। কখন হয়, যখন লোয়ার লিম্বের ব্লাড সাপ্লাইটা ইউজুয়ালি এম্পায়ার্ড হয়ে যায়। যখন ব্লাড সাপ্লাইটা এম্পায়ার্ড হয়ে যায় তখন ওইখানে ইউজুয়ালি মেনলি আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হওয়ার কথা, মেনলি কোয়াগুলেটিভ নেক্রোসিসই শুরু হয়। দেন কোয়াগুলেটিভ নেক্রোসিস হওয়ার পরে ওইখানে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ঠিক আছে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া কিছু ডিগ্রেডেটিং এনজাইম রিলিজ করে। তো ডিগ্রেডেটিং এনজাইমের কারণে এই নেক্রোটিক যে টিস্যু এটা লিকুইফাইড হয়ে যায়, লিকুইফাইড হয়ে ইউজুয়ালি আমাদের গ্যাংগ্রিনাস নেক্রোসিস হয়ে যায়। তো এখানে মেনলি ওয়েট গ্যাংগ্রিন হয়, আমাদের লোয়ার লিম্বে মেনলি ওয়েট গ্যাংগ্রিন হয় গ্যাংগ্রিনাস নেক্রোসিসে। এবার আসে হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিসটা ইউজুয়ালি আমাদের ব্লাড ভেসেলসের ওয়ালে হয়ে থাকে, ঠিক আছে। ব্লাড ভেসেলসের ওয়ালে মেনলি হয়। তো ব্লাড ভেসেলসের ওয়ালে কেন হচ্ছে, আমি তিনটা অটো ইমিউন ডিজিজের কথা বলেছি, অ্যাকিউট রিউমেটিক ফিভার, রিউমেটিক আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস। তো এটা ইউজুয়ালি অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে সব
থেকে বেশি হয়। তাছাড়া আমাদের ক্রনিক হাইপারটেনশনেও এই ফিব্রিনয়েড নেক্রোসিস হতে পারে। ঠিক আছে, তো ফিব্রিনয়েড নেক্রোসিসের মেন কারণ হচ্ছে অটো ইমিউন ডিজিজ অ্যান্ড ক্রনিক হাইপারটেনশন। তো সিভিয়ার হাইপারটেনশন হলেও আমাদের ইউজুয়ালি ফিব্রিনয়েড নেক্রোসিস হয়। তো অটো ইমিউন ডিজিজে কি হয়? অটো ইমিউন ডিজিজে ইউজুয়ালি আমাদের যে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ইউজুয়ালি আমাদের ব্লাড ভেসেল ওয়ালে ডিপোজিশন হয়। ঠিক আছে, ডিপোজিশন হলে এরা ব্লাড ভেসেলসের যে ফিব্রিন থাকে, ঠিক আছে, যে ফিব্রিন থাকে মেনলি কোলাজেন, ওই ফিব্রিনকে নিয়ে ওরা ইউজুয়ালি এই জায়গাটা ডিগ্রেডস করে এরকম বের হয়ে যায়। তো হিস্টোলজিক্যালি হেমোটক্সিলিন অ্যান্ড ইউসিনোফিলিক স্ট্রেনিংয়ে এই ফিব্রিনয়েড নেক্রোসিসটা ইউজুয়ালি ব্রাইট পিঙ্ক কালার দেখা যায়। ঠিক আছে, ব্রাইট পিঙ্ক কালার দেখা যায়। কেন ব্রাইট পিঙ্ক কালার দেখা যায়? কারণ হচ্ছে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স আর ফিব্রিন একসাথে যখন বের হয়ে যায় ওটা ইউজুয়ালি ব্রাইট পিঙ্ক কালার হয়ে থাকে। তো এটা যে ফিব্রিনয়েড নেক্রোসিস, এটা আরও একটা অটো ইমিউন ডিজিজে হয়, সেটা আমাদের ব্লাড ভেসেলসের অটো ইমিউন ডিজিজ। ওটা হচ্ছে আর্থ্রারাইটিস নোডুসা। আর্থ্রারাইটিস নোডুসাতে আমাদের এই ফিব্রিনয়েড নেক্রোসিস হয়ে থাকে। এবার সেই সিকুয়েল অফ ডেড সেল, মানে একটা সেল যদি ডেড হয় তাহলে তার কী কী সিকুয়েল হতে পারে? তো ডেড সেলের সিকুয়েল হচ্ছে, প্রথমে যদি স্মল অ্যামাউন্ট অফ ডেড সেল হয়, খুবই ছোট অ্যামাউন্ট অফ ডেড সেল হয়, সেটা হচ্ছে ফ্যাগোসাইটস হয়ে ইউজুয়ালি রিমুভ হয়ে যায় আমাদের বডি থেকে। ঠিক আছে, যদি বেশি পরিমাণে ডেড সেল হয় সেটা ইউজুয়ালি ইনফ্ল্যামেটরি রেসপন্সের মাধ্যমে ওটা ইউজুয়ালি অর্গানাইজেশন বা রিপেয়ার হয়ে যায়। ঠিক আছে, অর্গানাইজেশন বা ফাইব্রাস রিপেয়ার হয়ে যায়। যদি তার থেকে বেশি পরিমাণে ডেড সেল আমাদের বডিতে আসে, যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিসও হতে পারছে না, ইনফ্লামেশনের মাধ্যমে রিপেয়ারও হতে পারছে না, সেগুলো ইউজুয়ালি আলটিমেটলি ক্যালসিফাইড হয়ে যায়, ক্যালসিফিকেশনে চলে যায়। তো মেনলি হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনের দিকে চলে যায়। তো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, আমি যখন ক্যালসিফিকেশন আলোচনা করব তখন ডিটেলস বলবো। চার হচ্ছে শেষমেশ সেটাই গ্যাংগ্রিন হতে পারে। ঠিক আছে, ইউজুয়ালি সুপার অ্যাডেড পুট্রিফেকশন হয়ে এখানে গ্যাংগ্রিন হতে পারে। তো ডেড সেলের সিকোয়েন্স হচ্ছে এইগুলা। এবার আসি হচ্ছে ইসকেমিক নেক্রোসিস কাকে বলে। তো ইসকেমিক নেক্রোসিস হচ্ছে নেক্রোসিস অফ এ টিস্যু ডিউ টু ইসকেমিয়া। তার মানে কি, নেক্রোসিস অফ এ টিস্যু আর সেল ডিউ টু ইম্পেয়ার্ড আর্টারিয়াল সাপ্লাই আর ভেনাস ড্রেনেজ। মানে একটা টিস্যুতে যদি আর্টারি সাপ্লাইও আসতে পারতেছে না, এখান থেকে ভেনাস ড্রেনেজও ঠিকমতো যাইতে পারতেছে না, তার মানে এইখানে ব্লাড সাপ্লাই আসবে না, ইসকেমি হবে, যার জন্য যে নেক্রোসিস হবে সেটা ইসকেমিক নেক্রোসিস। তো ইউজুয়ালি ইসকেমিক নেক্রোসিসের জন্য মেনলি কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়ে থাকে, বাট ব্রেনের ক্ষেত্রে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়। এবার সেই অটোলাইসিসটা কি? অটোলাইসিস হচ্ছে একটা সেলের ডেট যদি ওই সেলের ওন লাইসোজাইমাল এনজাইমের মাধ্যমে হয় তাহলে ওটাকে বলা হয় অটোলাইসিস। এবার সেই হেটারোলাইসিসটা হচ্ছে একটা সেলের ডেথ যদি ওই সেলের ওন লাইসোজাইমাল এনজাইমের মাধ্যমে না হয় তাহলে ওটা হেটারোলাইসিস। তাইলে কার দ্বারা হবে? ইউজুয়ালি রিক্রোইড যেই ইনফ্লামেটরি সেল থাকে, ঠিক আছে, মেনলি যেই লিউকোসাইট, এই লিউকোসাইটের যেই লাইসোজাইম সেল থাকে, মানে লিউকোসাইটের যে লাইসোজাইমাল এনজাইম থাকে, ওই লাইসোজাইমাল এনজাইমটা যদি ওই সেলকে ডিগ্রেডস করে দেয় তাহলে ওটাকে বলা হয় হেটারোলাইসিস। এবার সে প্রিভেনশন অফ অটোলাইসিস। অটোলাইসিস ইউজুয়ালি দুইভাবে প্রিভেন্ট করা যায়। একটা হচ্ছে রেফ্রিজারেশন করে, আর একটা হচ্ছে ফিক্সেটিভস অ্যাড করে। মেনলি হচ্ছে ফরমালিন অ্যাড করে আমরা অটোলাইসিস প্রিভেন্ট করতে পারি। তো যখন আমরা রেফ্রিজারেশন করি তখন ইউজুয়ালি যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি থাকে, ওই এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা অনেক লো হয়ে যায়। ঠিক আছে, যার কারণে ইউজুয়ালি ফুল বডি প্রিজার্ভ করা যায়, ফুল বডিটা আমরা রেফ্রিজারেশন করে প্রিজার্ভ করতে পারি। এটা ইউজুয়ালি করা হয় অটোপসির জন্য, ডিউরিং অটোপসির জন্য আমরা এইভাবে ইউজুয়ালি বডিটা প্রিজার্ভ করতে পারি। এবার আসি ফিক্সিয়েটিভস, যেটা হচ্ছে ফরমালিন। তো যখন ফরমালিন দিই তখন এই সেলের যেই প্রোটিন থাকে, এনজাইমেটিক প্রোটিন অ্যান্ড যে স্ট্রাকচারাল প্রোটিন, সবই ডিনেচারেশন হয়ে যায়। তো এটা ইউজুয়ালি প্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এইখানে আমরা প্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে থাকি। এবার সে ডিফারেন্স বিটুইন কোয়াগুলেটিভ অ্যান্ড লিকুইফেক্টিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিসটা ইউজুয়ালি ডিনেচারেশন অফ স্ট্রাকচারাল অ্যান্ড এনজাইমেটিক প্রোটিনের জন্য হয়,
আর লিকুইফেক্টিভ নেক্রোসিস ইউজুয়ালি এনজাইমেটিক ডাইজেশনস অফ দি সেলুলার অর্গানালিসের জন্য হয়। কোয়াগুলেটিভ নেক্রোসিসে হচ্ছে বেসিক সেলুলার যে আউটলাইন ওটা ইউজুয়ালি মেনটেন থাকে, বাট লিকুইফেক্টিভে থাকে না। দেন কোয়াগুলেটিভ নেক্রোসিসটাই ইউজুয়ালি টিস্যুটা ফিক্সড থাকে, ঠিক আছে, ফিক্সড থাকে। অপরদিকে লিকুইফেক্টিভ নেক্রোসিসে টিস্যুটা ফিক্সড থাকে না, একটি লিকুইড ভিসকাস ম্যাজ ফর্মেশন করে। কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল হচ্ছে আমাদের ইসকেমিক নেক্রোসিস অফ হার্ট, কিডনি, লিভার, ওইগুলা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে ইসকেমিক নেক্রোসিস অফ ব্রেন, এছাড়াও অ্যাবসেস, বয়েল, এগুলা। এবার সে কোয়াগুলেটিভ অ্যান্ড ক্যাজিয়াস নেক্রোসিসের ডিফারেন্স। কোয়াগুলেটিভ নেক্রোসিসটা ইউজুয়ালি ইসকেমিয়া বা হাইপোক্সিয়ার জন্য হয়, মেনলি ইসকেমিয়ার জন্য হয় সলিড অর্গানে এক্সেপ্ট ব্রেন। ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে টিউবারক্লোসিসের জন্য মেনলি হয়। দেন কোয়াগুলেটিভ নেক্রোসিসে বেসিক সেলুলার আউটলাইনটা ইউজুয়ালি ইনট্যাক্ট থাকে, আর ক্যাজিয়াসে থাকে না। দেন কোয়াগুলেটিভ নেক্রোসিসটা হচ্ছে বেসিক টাইপ অফ নেক্রোসিস, আর ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে ডিস্টিংটিভ ফর্ম অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিসে ইউজুয়ালি যেখানে নেক্রোসিসটা হয় তার চারিদিকে হাইপারেমিক জোন থাকে, ইনফ্লামেটরি টিস্যু থাকে। আর ক্যাজিয়াস নেক্রোসিসে ইউজুয়ালি যেখানে নেক্রোসিসটা হয় ওর চারিদিকে ইউজুয়ালি গ্রানুলোমাটাস রিয়াকশন থাকে। এবার সব থেকে ইম্পর্টেন্ট একটা মরফোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, মানে গ্রস অ্যাপিয়ারেন্সে কি হয়। গ্রস অ্যাপিয়ারেন্সে কোয়াগুলেটিভ নেক্রোসিসটা হচ্ছে ফার্ম, ড্রাই, ওপেক অ্যান্ড হোমোজেনাস অ্যাপিয়ারেন্স দেখা যায়। আর ক্যাজিয়াস নেক্রোসিস হচ্ছে হোয়াইটিশ চিজি অ্যাপিয়ারেন্স বা ইয়েলোইশ চিজি অ্যাপিয়ারেন্স, মেনলি হোয়াইটিশ চিজি অ্যাপিয়ারেন্স দেখা যায়। এবার হচ্ছে কোয়াগুলেটিভ অ্যান্ড অটোলাইসিসের ডিফারেন্স। কোয়াগুলেটিভ নেক্রোসিস কেন হয় আমরা জানি, ইসকেমিয়ার জন্যে সলিড অর্গানে। আর অটোলাইসিসটা ইউজুয়ালি হয় সেলের যেই লাইসোজোমাল এনজাইম থাকে, ওন লাইসোজোমাল এনজাইম ওর ডাইজেশনের জন্য। দেন কোয়াগুলেটিভ নেক্রোসিসটার ইউজুয়ালি প্যাথোলজিক্যাল এটা, ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস। আর অটোলাইসিস হচ্ছে সেল ডেড যখন হয়, সেল ডেড হওয়ার পরে এই অটোলাইসিসটা হয়ে থাকে। মেনলি হচ্ছে অ্যানিমেলের ব্লাডে যে সেরাম বা প্লাজমা থাকে ওইখানে অটোলাইসিস হয়। যেমন আরবিসির যে লাইফ স্প্যান, আরবিসির লাইফ স্প্যান শেষ হয়ে গেলে এটা যে হেমোলাইসিস হয়, এই হেমোলাইসিসটা ইউজুয়ালি অটোলাইসিসের মধ্যে পড়ে। তো কোয়াগুলেটিভ নেক্রোসিসের কজ হতে পারে এটিপি ডিপ্লেশন, যদি এটিপি কমে যায়, অথবা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, অথবা মেমব্রেন ড্যামেজের জন্য। আর অটোলাইসিস অলওয়েজ এনজাইমেটিক অ্যাকশনের জন্য হয়ে থাকে। কোয়াগুলেটিভ নেক্রোসিসে অলওয়েজ ইনফ্লামেশন হয়, ঠিক আছে, ইনফ্লামেশন হয়। আর অটোলাইসিসে ইনফ্লামেশন হয় না। তো দ্যাটস অল অ্যাবাউট নেক্রোসিস। থ্যাঙ্কস। এরপরে আমি অ্যাপোপ্টোসিস আলোচনা করব পরের ভিডিওতে।